এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বেনজির কিভাবে বিদেশে গেল প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। মালয়েশিয়ায় ভিসা ইস্যুর জটিলতা নিরসনে চেষ্টা চলছে বলেন বাংলাদেশের হাই কমিশনার। বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নেত্রকোনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত 50 জন। ইসরায়েলের নিষেধাজ্ঞা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বললেন অ্যান্তোনিও গুতেরেস। লোকসভা নির্বাচনের শেষ দফা আজ, লড়বেন নরেন্দ্র মোদী। বেনজির আজিজ ইস্যুতে সরকারি বক্তব্য লোক দেখানো প্রতারণা, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন সাবেক আইজিপি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সময় সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া নিয়ে কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, বেনজির কিভাবে বিদেশে গেল? বলেন, এগুলো সব লোক দেখানো প্রতারণা। মির্জা ফখরুল আরো বলেন, এক আজিজ আর বেনজির না, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে তারা। বিএনপির মহাসচিব আরো বলেন, সাফল্য একদিনে আসে না, সম্ভব হয়নি ঠিক, কিন্তু এখন পর্যন্ত আমরা সরে আসিনি। যখন জেলে যাই, মার খাই, তখন বুঝি আসলে পরিস্থিতিটা কি। বলেন, লড়াই চালাচ্ছি, চলবে, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। মালয়েশিয়ায় ভিসা ইস্যুর জটিলতা নিরসনে চেষ্টা চলছে বলেন বাংলাদেশের হাই কমিশনার। ভিসা ইস্যুতে হজ শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। এছাড়া ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারছেন না তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন মোহাম্মদ শামীম আহসান। রাতভর বিমানবন্দরে অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর লেবার সৈয়দ শরীফুল ইসলাম, প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ ও ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট শিহাব হুসাইন। হাই কমিশনার আরও জানান, দূতাবাসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 31শে মে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন 12টার পরও তারা ইমিগ্রেশন পার হয়েছেন। তিনি আরও বলেন, 5,27,000-এরও বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাই কমিশন। এ পর্যন্ত 4,72,000-এরও বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। আমাদের প্রচেষ্টা চলমান আছে। বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন যে দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে, তার বিষয়ে তদন্ত চলছে। তিনি অন্যায় করেছেন কিনা, নির্দোষ, তিনি কি কর ফাঁকি দিয়েছেন কিনা, কি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন কিনা, সেটা তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে। আইজিপির এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এটি ব্যক্তিগত বিষয়। আমাদের পুলিশ বাহিনী অনেক কষ্ট করে, জঙ্গি সন্ত্রাস দমন করে, কোভিড সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা জীবন বাজি রেখে কাজ করেছে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না। নেত্রকোনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত 50 জন। নেত্রকোনার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকতা সহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 50 জন।
সন্ধ্যায় উপজেলার কাইটাহিল ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোররা ফুটবল খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরই জেরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন নেত্রকোনা মদন প্রধান সড়কে সংঘর্ষে জড়ায়। প্রায় 1 ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েলের নিষেধাজ্ঞা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এক বৈঠক সংগঠনে আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনি মুসলিম জাতিগত নিষেধাজ্ঞা বন্ধে বিশ্ববাসীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে গৃহীত প্রস্তাব দেওয়া হয়েছে। এ বৈঠকে ফিলিস্তিনে বিশেষ করে অতি সম্প্রতি রাফায় দখলদার ইসরায়েলি পর্বরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ এবং কার্যকর পদক্ষেপ প্রস্তাবে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী 1948 সাল থেকে ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ি ও ভূমি জবরদখল করে দখলদারিত্ব চালিয়ে আসছে। দীর্ঘ 75 বছর ধরে ইসরায়েলিয়া ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনে জাতিগত নিষেধাজ্ঞা চালাচ্ছে। গত বছর 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রায় 37,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং 82,000-এরও অধিক মানুষকে আহত করা হয়েছে, যাদের 70% নারী ও শিশু। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বললেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, সংস্থাটির অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে বাংলাদেশ। বিকেলে জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে জাতিসংঘের মহাসচিব এই মন্তব্য করেন। এর আগে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। সেখানে বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই দিন জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। লোকসভা নির্বাচনের শেষ দফা আজ লড়বেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট। এদিন ভোট গ্রহণ হবে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি লোকসভা আসনে। এ দফায় লড়ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি। আসনে তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসের অজয় রায়। শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 10,06,00,000। এর মধ্যে পুরুষ ভোটার 5,24,00,000 এবং নারী ভোটার রয়েছে 4,82,00,000। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3,574 জন। ভোট গ্রহণ হবে ইভিএমে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায় এবং চলবে তা সন্ধ্যা 6টা পর্যন্ত।